কলেজে পড়তে পড়তে একটা ছেলেকে আমার ভীষণ ভালো লাগতো। আমার সেই ভালো লাগা থেকে একদিন তার প্রতি আমার ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হলো। কিন্তু সে যে আমাকে ভালোবাসে কিনা, পছন্দ করে কিনা, এটা আমি আদৌ জানি না। কোনোদিন আমিও তাকে আমার এই ভালো লাগা বা ভালোবাসার কথা জানাইওনি। এইভাবে আমার কলেজটা কমপ্লিট হলো। এদিকে আমার বাড়ির মানুষজন আমার বিয়ের ব্যবস্থা করছে। কিন্তু আমি আমার বাড়ির মানুষজনদের বললাম আমার ওই ছেলেটাকে ভীষণ পছন্দ এবং বিয়ে যদি করতে হয় আমি ওই ছেলেটাকেই বিয়ে করব। একথা আমি আমার বাবা মাকে জানানোর পর আমার বাবা মা বেশ একটু দ্বিধায় দ্বন্দ্বে পড়ে গেল যে সেদিক থেকে সে কিছুই জানে না আর আমি তাকে ভালোবাসি, এটা আবার কেমন করে হয়। এরকম অবস্থায় পড়ে আমার বাবা মা ওই ছেলের বাড়ির মানুষজনদের সাথে যোগাযোগ করে। তারাও বেশ অবাক হয়। তবে কিছুদিন পর তারাও আমাদের এই বিয়েটাকে নিয়ে ভাবতে শুরু করে এবং অবশেষে বিয়ে হয়ে যায়। আমি আমার পছন্দের ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরে ভীষণ খুশি হয়েছি। আমি অবশ্য কোনোদিন জানতেই চাইনি যে উল্টো দিকের যে মানুষটাকে আমি বিয়ে করেছি সে আমাকে পছন্দ করে কিনা, ভালোবাসে কিনা। যাই হোক, সংসার করছি। পছন্দের মানুষের সংসার বলে খুব ভালোভাবে মন প্রাণ দিয়ে সংসার করতাম। সংসারের সমস্ত কাজ করতাম, শ্বশুর শাশুড়ির যত্ন নিতাম এবং আমার হাজবেন্ডেরও যত্ন নিতাম। কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম যাকে আমি পছন্দ করে বিয়ে করেছি সে আমাকে আদৌ পছন্দ করে না। দিন দিন তার কাছে আমি বোঝা হয়ে গেলাম, তার চক্ষুশূল হয়ে উঠলাম। আর আমার হাজবেন্ডের সেই সব কিছুর সুযোগ নিয়ে আমার শ্বশুর শাশুড়ি বাড়ির মানুষজনরা আমাকে শুরু করলো অত্যাচার করতে। না খেলেও বলতো খেয়েছি, কাজ করলেও তারা বলতো না যে আমি কাজ করেছি। এইভাবে চলতে চলতে আমার শরীর রীতিমতো খারাপ হতে শুরু করলো। একটা সময়ে আমার এতই শরীর খারাপ করেছিল যে আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল। আমার বাপের বাড়ির মানুষজনরা যখন জিজ্ঞাসা করলো যে এইরকম শরীর খারাপ আমার কিভাবে হয়েছে, তখন আমার শ্বশুর বাড়ির মানুষজনরা বলল আমরা তো এই মেয়েকে দিয়ে কোনো কাজই করাই না, খাওয়া দাওয়া তো বেশ ভালোই করে, তাহলে এত শরীর খারাপ কিভাবে হলো। যাই হোক, সুস্থ হয়ে আবার ফিরলাম শ্বশুর বাড়িতে। তারপরেও যে আমার ওপর থেকে অত্যাচার বন্ধ হয়ে গেল তা নয়। এরপর আমার হাজবেন্ড দাবি করলো আমার বাপের বাড়ি থেকে 2 লক্ষ টাকা এনে দিতে। কেননা সে এখনো প্রতিষ্ঠিত নয়, তাই সে একটা ব্যবসা শুরু করবে, এজন্য কিছু টাকার প্রয়োজন, আর সেই টাকা আমার বাপের বাড়ি থেকেই দিতে হবে। এ কথা শুনে আমি আমার হাজবেন্ডকে বলি এইভাবে কি করে তারা টাকা দেবে, তাদের অবস্থা তো খুব ভালো নয় যে এতগুলো টাকা তোমাকে হাতে তুলে দিতে পারবে। এ কথা শোনার পর আমার হাজবেন্ডের আমার প্রতি রীতিমতো টর্চারটা বেড়েই গেল। তারপরে এক পর্যায়ে আমার বাপের বাড়িতে সব কিছু জানানোর পর কিছু টাকা ওরা কষ্টমষ্ট করে তাকে দিয়েছিল। তবুও তাদের মেয়ের সংসার তারা বাঁচাতে পারেনি। কিছুদিন পর সেই সমস্ত টাকা উড়িয়ে পুড়িয়ে দিয়ে ব্যবসাপত্র তো কিছুই করলো না, সব কিছু নষ্ট করে ফেললো। তারপর ঝগড়া অশান্তি সব কিছু করে আমাকে ডিভোর্স দিয়ে দিল। মতো অবস্থায় শ্বশুরবাড়ি থেকে আমি চলে আসলাম বাপের বাড়িতে। বাপের বাড়ির এমন অবস্থায় তাদের ওপর যে বোঝা হয়ে থাকবো সেটাও মন চাইছিল না। কি করব কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তখন ভাবলাম এই অবস্থা থেকে আমাকে বেরিয়ে আসতে গেলে কিছু একটা কাজ আমাকে করতেই হবে। তখন আমাদের বাড়ির পাশে এক আন্টি এনজিওতে কাজ করত। আমি সেখানেই গিয়ে কাজ শুরু করলাম। সব কিছু থেকে দূরে গিয়ে এখন আমি বেশ ভালো আছি। আমার বাবা মাকেও আমি দেখাশোনা করতে পারছি। সবশেষে বলবো মেয়েদের স্বাবলম্বী হওয়াটা ভীষণ জরুরি। এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই, ভালো লাগলো তাই শেয়ার করলাম। তোমরা যদি তোমাদের জীবনের গল্প আমার সাথে শেয়ার করতে চাও ইনবক্স করো।